নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ পড়ে শোনাচ্ছি সমরেশ মজুমদারের লেখা একটি অসাধারণ ভ্রমণ কাহিনী, আকাশ পাতাল। এক। এমনটা কথা ছিল না। এই আমি, যার জন্ম উত্তর বাংলার একটা নির্জন চা বাগানে, যার নারী কেটেছিল মাদেশিয়া ধাই, যার বন্ধুরা এখন ছড়িয়ে রয়েছে চা বাগানের বাবুর চাকরি, ডুয়ার্সের বিভিন্ন জায়গায় ট্যাক্সি ড্রাইভারি অথবা কাঠের ব্যবসায়, যার পিতামহ এবং পিতা প্রায় অনেক বছর ধরে চা বাগানের চাকরি করে গেছেন শান্তিতে, তার ললাট লিখন লিখতে গিয়ে ঈশ্বর যে এমন মারাত্মক ভুল করে বসবেন তাকে জানতো। কিংবা আরো পরে, যখন জলপাইগুড়ি শহরে স্কুলের জীবন, তখন পৃথিবী বলতে চায়ের বাগান আর তিস্তার চর, ফুটবল মাঠ আর সাইকেলে শহর তোলপাড় করা। তখন শেষ পরীক্ষার ফল ছিল অতি সাধারণ। এই অবস্থায় আর 5টা ছাত্রের মতো তার ভর্তি হওয়া উচিত ছিল জলপাইগুড়ি কলেজে। কোন রকমে 2-3টে পাস দিয়ে স্কুল মাস্টারি পাওয়াই তো ভবিতব্য ছিল। পিতার আর্থিক অবস্থা এমন ছিল না যে সাধারণ মানের একটি ছাত্রকে তিনি কলকাতায় পড়তে পাঠাবার বিলাসিতা করতে পারেন। অতএব এখন আমি বেলাকোবার একজন প্রাইমারি স্কুলের শিক্ষক অথবা চা বাগানের একজন বাবু হয়ে বেঁচে পড়তে বসতে পারতাম, যিনি কলকাতায় বেড়াতে আসতে গেলে 3 মাস ধরে পরিকল্পনা করেন। এমনটাই প্রতিটি পয়সার অস্তিত্ব আলাদা করে ভেবে নেন। এমনটাই তো হবার কথা ছিল। কিন্তু সেই ভদ্রলোক, যিনি 80 বছর আগে এন্ট্রান্স পাশ করে চা বাগানের চাকরিতে ঢুকেছিলেন, তিনি তাঁর সাধ পুত্রদের মাধ্যমে মেটাতে না পেরে বেছে নিলেন এই নাতিকে। চা বাগান অথবা জলপাইগুড়ির কুয়ো ছাড়িয়ে পাঠিয়ে দিলেন কলকাতা নামক বিশাল দিঘিতে। অনেকদিন আগে একটা গল্প লিখেছিলাম, বিধাতা পুরুষ যখন একজনের কপালে ভবিষ্যৎ লিখছিলেন, তখন এক সাধু সেটা জেনে গিয়েছিলেন। ফলে সেই সাধুর জন্য বিধাতা পুরুষকে অনেক নাকানি চোবানি খেতে হয়েছিল। আমি জানি না আমার পিতামহ সেই সাধুর মতো জন্মক্ষণে ললাট লিখন করে ফেলেছিলেন কিনা, কিন্তু তিনি বিধাতার সব হিসেব পাল্টে দিয়েছেন বারে বারে। নইলে স্রোতের বিপরীতে নৌকো তো সচরাচর বয়ে যায় না। সেই ছোট্ট চা বাগান আর তার গঞ্জ এলাকা, সমিল পাহাড়ি নদীতে যার পৃথিবীর শুরু, সে জলপাইগুড়ি নামক জনাকীর্ণ শহরে যখন দাদুর হাত ধরে পড়তে এসেছিল, তখন রুমালে নিজের উঠোনের মাটি বেঁধে এনেছিল, যেন নিজেকেই নিজের গণ্ডির মধ্যে আটকে রাখা অথবা স্মৃতি বয়ে নিয়ে যাওয়া। কিন্তু যেহেতু জল বা মাটি চট করে নতুন জায়গায় নিজেদের স্বাতন্ত্র্য হারায়, তাই সেই কিশোরের পৃথিবীটা একটু একটু করে ছড়িয়ে পড়ল মফস্বল শহরের সিনেমা হলের সামনে, তিস্তার কাশবনের চরে, জেলা স্কুলের মাঠে, আর একটু পরে সাইকেলে চেপে সারা শহর টহল দেওয়ায় পথের পাঁচালী যতটা নয়, তার চেয়েও দস্যুমোহনের পোস্টার তাকে বেশি আকর্ষণ করে। কালো ভ্রমর থেকে শুরু করে মোহন সিরিজ কিরিটি দিয়ে যার যাত্রারম্ভ, 2-3 বছরেই সে উঠে আসে কিনু গোয়ালার গলিতে। একটি লাইব্রেরির আলমারিগুলো তাকে এমন হাতছানি দিয়ে অনবরত ডাকতে থাকে যে সে ভুলে যায় খেলার মাঠ, নদীর চর। যখন নাকের তলায় হালকা রোমের রেখা, তখনই মাঝরাতে রাজলক্ষ্মী তার সঙ্গে গল্প করে। কিরণময়ী হেসে ওঠার ছলে বুকের আঁচল লুটিয়ে দেয়। সে সন্দেহের চোখে তাকায় লাবণ্যের দিকে। একটু একটু করে সমরেশ বসু
মা বিমল কর পর্যন্ত যখন সঙ্গী, তখন শহর জলপাইগুড়িটাকে খুব ছোট মনে হয়। আর বেশিরভাগ লেখকদের লেখায় যেহেতু কলকাতা, উত্তম কুমারের সব ছবি কলকাতার পটভূমিতে। দাদুর শাসনে ইংরেজি যে কাগজ পড়তে হয় প্রতি সন্ধ্যায়, তাও আসে কলকাতা থেকে, সেখানকার খবর নিয়ে। তাই কৈশোর পেরোতে পেরোতে সে বুঝে নেয় কলকাতা ছাড়া তার মুক্তি নেই। চা বাগান বা মফস্বল শহর নয়, পৃথিবী বলতে ওই কলকাতা, যে কলকাতার রাস্তায় হাঁটলে বড় লোকের মেয়ে গাড়ি থামিয়ে লিফট দেয়, মেসের ছেলে প্রাইভেট টিউশনি করতে গিয়ে হৃদয়ের রসদ পায়, ফুটপাতে নেমে এসে সত্যজিৎ রায় পরের ছবির নায়ক নির্বাচন করেন। সেই কলকাতা তাকে টানতে লাগলো। জলপাইগুড়ি শহরে সে ইতিমধ্যে শম্ভু মিত্রের নাটক দেখেছে, হেমন্ত মুখার্জির গান শুনেছে। স্কুলের অনুষ্ঠানে নাটক করে অথবা গান গেয়ে ইতিমধ্যেই তার ধারণা তৈরি হয়ে গেছে কলকাতায় পৌঁছতে পারলে সত্যজিৎ রায় তাকে ডেকে নেবেন, অথবা ফুটপাতে দাঁড়িয়ে শোনো বন্ধু শোনো গাইলেই হেমন্ত মুখার্জি পরের ছবিতে গাইতে দেবেন। মনে মনে সে অন্য পৃথিবীতে যাওয়ার জন্য তৈরি। তার স্কুলের শেষ পরীক্ষার ফল যদি হয় সাধারণ, তাহলেও মন খারাপ হয়নি, যেহেতু পিতামহ পিতার দ্বিধাকে নস্যাৎ করলেন। উচ্চ শিক্ষার্থে তাকে তিনি বিদেশে পাঠাবেনই, এই বিদেশ যার নাম কলকাতা, যেখানে কোনো আত্মীয় স্বজন নেই। থাকার মধ্যে পিতার এক বাল্য বন্ধু, যিনি বউবাজার নামক স্থানে মেষ জীবন যাপন করেন, তার সঙ্গে যোগসূত্র তৈরি করা হয়েছে। এই জেলা থেকে প্রতি বছর কিছু মেধাবী সন্দেহ তরুণ কলকাতায় পড়তে যায়, অতএব তাদের সঙ্গী হতে অসুবিধা নেই। কিন্তু যাত্রার আগের উত্তেজনা আর যাত্রার সময়ের পরিবেশ বিপরীত হয়ে গেল। সেই সকাল থেকেই তরুণের মনে ভয় তীর তিরিয়ে উঠেছিল। চেনা গণ্ডি, আজন্ম পরিচিত মুখগুলো ছেড়ে অনিশ্চিত এবং অপরিচিত পরিবেশে পা বাড়াতে শেষ মুহূর্তে দ্বিধা এলো। কিন্তু পিতামহ, হ্যাঁ, সেই দৃশ্যটি অনেকটা এই রকম। দাদু, আমার ভীষণ কষ্ট হচ্ছে। হয় ভাই, সহ্য করে নিলেই আনন্দ। পিতামহ তরুণকে নিয়ে এলেন ট্রেনের কম্পার্টমেন্টের সামনে, তারপর ধীরে ধীরে একটা হাত রাখলেন ওর কাঁধে। আমি গরিব, পড়াশোনাও বেশি করতে পারিনি, কিন্তু আমার পিতা ঠাকুর বলতেন মানুষের মতো বাঁচতে। আমি চেষ্টা করেছি, তোমাকেও সেই চেষ্টা করতে হবে। তুমি কলকাতায় গিয়ে শিক্ষিত হও, স্থিতি হোক, এইটাই আমার আনন্দ। আমি যা পারিনি, আমার ছেলেরা যা করেনি, নাতি হিসেবে তুমি সেটা পূর্ণ করো। যাও, তোমার গাড়ি হুইসেল দিচ্ছে। একটা একটা করে সিঁড়ি ভেঙে সে ট্রেনের কামরায় উঠে এলো। পিতামহ এক পা এগিয়ে এলেন। নিয়মিত চিঠি লিখবে। তরুণ ঘাড় নাড়ল। এই সময় ট্রেনটা দুলে উঠে চলতে শুরু করলো। পিতামহ লাঠি হাতে প্ল্যাটফর্ম ধরে পাশাপাশি হাঁটতে চেষ্টা করছেন। তরুণ ভাঙা গলায় বলে উঠল, দাদু, এসো ভাই। কিন্তু তার পক্ষে আর তাল রাখা সম্ভব হলো না গতির সঙ্গে। সন্ধ্যের অন্ধকার নেমে এসেছিল পৃথিবীতে। অনেক মানুষের ভিড়ে প্ল্যাটফর্মের প্রান্তে দাঁড়ানো দীর্ঘ শরীরটা মিশে গেল। হঠাৎ সমস্ত চলাচল যেন অস্পষ্ট, একটা সাদা পর্দার আড়ালে চলে গেল। স্টেশনের আলো এবং মানুষ মিলেমিশে একটা পিণ্ড হয়ে ছিটকে সরে গিয়েছে ততক্ষণে। জলপাইগুড়ি শহরের বাড়ি ঘরদোর কেমন ছায়া ছায়া। পান্তাপাড়ার রেল ক্রসিং হুস করে বেরিয়ে গেল। যে কালো রাতটা চুপচাপ জলপাইগুড়ির উপর নেমে এসেছিল, ছুটন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে সে যেন তাকেও দেখতে পাচ্ছিল না। দৃষ্টি যখন অগম্য হয়, তখন কল্পনা স্রষ্টা হয়ে ওঠে। সন্ধে পার হওয়া বাতাস তার গালে শুধুই শীতলতা আনছিল।
হু হু ট্রেন ছুটে যাচ্ছিল তরুণকে বুকে নিয়ে কলকাতার দিকে। চোখের জলে তখন চোখ আড়াল। সারা জীবনের এই সত্যি ওই মুহূর্তে অনুভব করার ক্ষমতা অবশ্য তরুণ সেই দিন অর্জন করেনি। সে বড় সুখের সময় ছিল, কারণ তখন অল্পেই কান্না পেত, ভয় আসতো, কষ্ট পেতাম। যা কিছু ভালো তাকেই ভালো বলতাম, খারাপের মধ্যে ভালো আবিষ্কারের জটিলতায় জড়াতাম না। বাঁকা জীবনকে সোজা করে দেখার প্রবণতা এনে দিল শহর কলকাতা, যে শহরে গত 28 বছর থেকেও আমি প্রবাসী। 28 বছর বিবাহিত জীবন যাপন করার পরও স্ত্রীকে কি মাঝে মাঝে অন্য বাড়ির মেয়ে বলে মনে হয় না? 28 বছর পরেও মায়ের কাছে একান্তে বসলে নিজের জায়গায় এলাম বলে মনে হয় না? স্ত্রী আপত্তি করতে পারেন, কিন্তু তাঁরও কি ওই একই সময়ে ঘর করার পর নিজের বাড়ি গুলিয়ে যায় না? তবু মিলেমিশে থাকা, তাই আছি। থাকতে থাকতেও তো থাকার অভ্যেসটা তৈরি হয়ে যায়। এই কলকাতা শহর, যার প্রায় প্রতিটি গলি আমি চিনি, যার রহস্য আর আমার কাছে তেমন ভাবে নেই, তার সঙ্গে বাস জীবিকার কারণে। অথচ এমএ পাশের পর চলে যেতে পারতাম জলপাইগুড়ি কলেজে, নিজের পক্ষে বেলা কোবার স্কুলে, অথচ গেলাম না। খুব কষ্ট করে পিতার আর্থিক সাহায্য ছাড়া শুধু নাটক করার বাসনায় এই শহরে থেকে গেলাম। নষ্ট করে দেওয়ার সমস্ত ক্ষমতা এই শহর রাখে। কোনো সত্যজিৎ বা হেমন্ত মুখার্জির দর্শন পায়নি, কিন্তু অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের কষ্ট করে নাটক করার ঘটনা চোখের সামনে দেখেছি। আর তাই অনুসরণ করে 52 সপ্তাহের মধ্যে খবরের কাগজের বিশেষ পাতায় যদি কখনো চিলতে বা ছোট্ট ছবি বেরিয়ে যায়, তাহলে তো কথাই নেই। কেউ দেখলো কি দেখলো না, তো বয়েই গেল, কিন্তু নেশাটা আপাদমস্তক পড়লো ছড়িয়ে। সেই যে থেকে যাওয়া, একটু একটু করে শ্যাওলার মতো পাথরের গায়ে সেঁটে পড়া, ক্ষুধা কিংবা অভাব যে বয়সে পাত্তা পায় না, সেই বয়সেই আচমকা নাটক লিখতে গিয়ে গল্প লিখে ফেলার ব্যাপারটাও সম্ভবত বিধাতার ইচ্ছা তালিকায় ছিল না। ফলে বারংবার ভদ্রলোক বাধা দিয়েছেন, এমন ঘটনা ঘটিয়েছেন যাতে লেখক হবার বাসনা, যা 67 থেকে 75 পর্যন্ত মনের কোণে উঁকি মারছিল, তার উধাও হয়ে যাবার কথা। অনেক ভেবে দেখেছি, আমার সঙ্গে বিধাতার একটি চমৎকার সমঝোতা আছে। যে জিনিস আমি আগ্রহী হয়ে চাইব, তা তিনি কিছুতেই দেবেন না। যে মানুষের সান্নিধ্য আমি কামনা করব, তিনি আমাকে ভুল বুঝবেনই। ইচ্ছে ছিল ছবিতে অভিনয় করব অথবা গান গাইব, ও দুটোর ক্ষমতাই তিনি কেড়ে নিলেন। যে ইচ্ছে কখনোই ছিল না, সেটাই হতে হতেও হচ্ছে না। এই যে লেখক আমি, এত নিরন্তর ঝড়ের সঙ্গে, টাল মাটাল স্রোতের সঙ্গে যুদ্ধ করে যাওয়া, কিন্তু কতখানি লেখক তাই নিয়ে আমার সংশয়। মোটামুটি লোকে নামটাম জানে, সভা সমিতিতে ডাক পড়ে, দুটো পুরস্কারও তো জুটে গেল, যা কিনা অনেক লেখকের মোক্ষ লাভ। কিন্তু মনে মনে তো জানি হচ্ছে না কিছুই। এই আমি একজন লেখকের প্রক্সি দিয়ে যাচ্ছি, কিংবা বলা যায় একজন লেখকের ভূমিকায় অভিনয় করে যাচ্ছি। আর কে না জানে, অভ্যেস এমন জিনিস যে এভাবে অনেকদিন বেশ চালিয়ে দেওয়া যায়। কিন্তু খ্যাতি, পুরস্কার এবং অর্থের বাইরে এই আমি যখন আমার পূর্বসূরিদের বই পড়ি, তখনই নিজের অক্ষমতা সম্পর্কে সচেতন হই। এই টানাপোড়েনের মধ্যে বেশ বেঁচে পড়তে আছি। 30 বছর ধরে একজন লেখক তাঁর বোধ বুদ্ধি এবং হৃদয় দিয়ে যে লেখাগুলো লিখে গেলেন,
এদেশে জীবনের প্রথম একটি অর্ডারি উপন্যাস লিখে তাকে টপকে যাওয়া যায়। বোধহয় এই কারণেই আমার পক্ষে লিটল ম্যাগাজিন করা হলো না। এই কারণেই লেখক বন্ধুদের সঙ্গে নিয়মিত আড্ডা মারার বা গোষ্ঠী তৈরি করার প্রবণতা এলো না। এই কারণেই সকাল 10টার পর লেখার টেবিলে ধরে বেঁধেও কেউ আমাকে বসিয়ে রাখতে পারে না। অথচ অদৃষ্টের এমন পরিহাস, ছেষট্টি সালে নাটকের জন্য যাকে 30 টাকা মাইনে মাস কাটাতে হতো, তার গাড়ি বিলাস সংসার চালাচ্ছে লেখার টাকা। যে তার জীবনযাত্রায়, আচরণে এবং ভাবনায় লেখক ছাপটা চমৎকার মুছে ফেলতে পেরেছে, বিধাতা তাকেই জুতে দিয়েছেন সাহিত্য নামক গাড়িটির সঙ্গে। এখন শুধু টেনে নিয়ে যাওয়া, নিস্তার নেই। গ্রুপ থিয়েটার সম্পর্কে আগ্রহ এবং মোহ ধাক্কা খেয়েছিল বাস্তবের মাটিতে দাঁড়িয়ে। ইতিমধ্যে দৌড় উপন্যাস ছবি হয়েছে। প্রায় আকস্মিকভাবেই দেশ পত্রিকার নাটক ছবির সমালোচনার দায়িত্ব কাঁধে চেপেছে। আর সঙ্গে সঙ্গে সেই বিখ্যাত মানুষগুলোর সঙ্গে একই টেবিলে বসতে শুরু করেছি যারা জলপাইগুড়ি শহরে আমার কাছে নক্ষত্রের মতো ছিলেন, যার অনুষ্ঠান দেখার টিকিট জোগাড় না করতে পেরে সারা রাত বন্ধুদের সঙ্গে খোলা মাঠে দাঁড়িয়ে গান শুনেছি রেসকোর্স পাড়ার মাঠে। তার সঙ্গে এখন আমার সমীহ করার সম্পর্ক। এও কি কথা ছিল? মনোজ ভৌমিকের সঙ্গে আমার আলাপ কফি হাউসে। সে একটা সময় ছিল যখন ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারতাম এক কাপ কফি নিয়ে। চিৎকার চেঁচামেচি, সবার সঙ্গে একসঙ্গে কথা বলায় একটু অসুবিধা হতো না। তখন শুধু স্বপ্ন দেখার বয়স, কিন্তু উদ্যোগ নেওয়ার বাসনা ছিল না। কফি হাউস হয়ে গিয়েছিল অভ্যেসের মতো। যা হয়, নানান চাপে যখন সেই অভ্যেস স্থিমিত হয়ে কালে ভদ্রে যাওয়া হতো, তখন যে হট্টগোলে এককালে ভ্রুক্ষেপ ছিল না, তাই বিরক্তিকর মনে করা হতো। এই রকম সময়ে মনোজের সঙ্গে আলাপ। মাঝারি মাপের স্বাস্থ্যবান চেহারা, গালে সযত্নে রাখা দাড়ি, কথা বলছে কফি হাউসি কায়দায়। এককালে নাটক করত, এখনো করে, তবে সেটা আমেরিকায়, সেখানেই বসতি। কল্যাণ সর্বাধিকারীর সঙ্গে আন্তরিক নামে একটা কাগজ বের করে, যার কম্পোজ চলে কলকাতায়, ছাপা হয় নিউ ইয়র্ক থেকে। এ ছেলে নকশাল হতে পারত, গ্রুপ থিয়েটারের দাদা হয়ে নাম কিনতে পারত, কিন্তু তার বদলে ইঞ্জিনিয়ার হয়ে রয়েছে নিউ ইয়র্কে। সেখানেই বাংলা থিয়েটার করছে বাঙালি জড়ো করে, বাংলা কাগজ বের করে পৌঁছে দিচ্ছে প্রবাসী বাঙালির ঘরে ঘরে। বেশি বয়সে নাকি সচরাচর বন্ধুত্ব হয় না, কিন্তু মনোজকে আমার ভালো লাগলো। আন্তরিকের একটি সংখ্যায় ও আরম্ভ করেছে নিউ ইয়র্কের বাঙালিদের নিয়ে একটি লেখা। সেটা আমার অভ্যস্ত গল্প উপন্যাস থেকে একটু আলাদা। মাত্র 2 সপ্তাহের ছুটিতে এসেছিল মনোজ, কিন্তু আমার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক তৈরি করে গেল। যাওয়ার আগে ও আমার বেশ কিছু বই নিয়ে গিয়েছিল। চিঠিপত্রে প্রায়ই সেই বইগুলো সম্পর্কে অভিনব মন্তব্য লিখে পাঠাতো। এই পর্যন্ত আমি জেনে গিয়েছি নিউ ইয়র্ক আমেরিকায় হলেও তার বাঙালিরা দিল্লি বা বম্বের মতো সংস্কৃতি, পুজো ও ঝগড়াঝাটি নিয়ে ব্যস্ত থাকেন। এখানকার মতোই কেউ কারো ভালো সহ্য করতে পারেন না। তারা ওদেশে গিয়েছিলেন অর্থ রোজগারের বাসনায়। দেশের চেয়ে বহু গুণ অর্থ তাদের পকেটে আসছে, কিন্তু ক্রমশ পারিপার্শ্বিকের নিশ্চয়তা তাদের চারপাশে এমন দেওয়াল তুলেছে যে মাঝে মাঝে ইচ্ছে হলেও ফেরার দরজাটা নিজেরাই বন্ধ করে রাখেন শক্ত হাতে। লক্ষ্য করেছি বাঙালি সাহিত্যিক বিদেশে বেরিয়ে এলেই একটা
একটা না একটা বই লিখবেনই। দুর্ভাগ্যবশত এই বইগুলোর কোনোটাই আমার পড়া হয়ে ওঠেনি। আমেরিকা সম্পর্কে আমার আগ্রহ হলিউডের ছবি দেখে এবং হ্যাডলিচেজের বই পড়ে। যে যাই বলুক, এই ভদ্রলোকের বই পড়তে আমার খুব আরাম লাগতো। কিন্তু মনোজের চিঠিতে অবশ্য মজাদার খবর পেতাম নানা। আন্তরিকের ছাপা ওর লেখাতেও অন্য আমেরিকার কথা থাকতো। একবার ও আমায় লিখেছিল, সমরেশ, কল্পনা করুন আপনি জীবনে প্রথমবার বয়স্ক অবস্থায় কলকাতায় এলেন। এই শহরে আপনার আত্মীয় বন্ধু নেই। গ্র্যান্ড কিংবা পার্ক হোটেলে ওঠার সামর্থ্য না থাকলে আপনি লিটন জাতীয় হোটেলে উঠবেন। শিয়ালদার নিচু টাকার হোটেলের খবর পেতে আপনার সময় লাগবে, কিন্তু ভাড়ার ট্যাক্সি আপনাকে যা যা দেখাবে তার মধ্যে কফি হাউসের আড্ডা নেই, গ্রুপ থিয়েটারের নাটক নেই, কলেজ স্ট্রিটের বইয়ের দোকান নেই। কথাটা ঠিকই, কিন্তু আমার পৃথিবীর আয়তন বেড়ে চলেছিল। চা বাগান, জলপাইগুড়ি, কলকাতার পর একটু একটু করে ভারতবর্ষের এদিক ওদিক যাওয়া আসা চলছিল। কিন্তু কলকাতায় বাস করার পর আমার বিস্ময় বোধটায় উধাও হয়ে গিয়েছিল। ভারতবর্ষে যেখানেই গিয়েছি সেখানেই মনে হয়েছে অপরিচিত পৃথিবীতে আসিনি। অর্থাৎ পৃথিবীর আয়তন বেড়েছে, কিন্তু চেহারা পাল্টায়নি। এই মুহূর্ত পর্যন্ত আমি কখনোই একই বিষয় নিয়ে দুবার বই লিখিনি। প্রতিটি বড় লেখার আগে যে ভাবনা কাজ করে তা হলো কিছু নতুন চেহারার মানুষকে ধরা। সেই যে কবি লিখেছেন, মনের পৃথিবী মাটির পৃথিবীর চেয়ে অনেক শ্রেষ্ঠ। এই বিশ্বাস আমারও। এই পৃথিবীর কোথায় কি আছে তার 90% ইতিমধ্যে আবিষ্কার করা হয়ে গিয়েছে, কিন্তু মানুষের মন আবিষ্কারের কৃতিত্ব কেউ দাবি করতে পারেন না। আমার পূর্ববর্তী দুই লেখককে জানি যাদের পায়ের তলায় সর্ষে আছে। তা না থাকলে বাংলার বিভিন্ন জেলার মানুষ তাদের কলমে এত জীবন্ত হয়ে উঠত না। একমাত্র ঈশ্বর ছাড়া ঘরে বসে কেউ নিরন্তর মানুষের গল্প বলে যেতে পারে না। মানুষের কথা বলতে গেলে মানুষের মধ্যে মিশে যেতে হবেই, নইলে টানাপোড়েনের মতো লেখা বেরোবে না কলম থেকে। কিন্তু দিল্লি, বোম্বাই অথবা মানালি ঘুরে এসেও কোনো লেখা এই মস্তিষ্কে প্রবেশ করেনি। সন্তোষ কুমার ঘোষ সারা পৃথিবী ঘুরেছেন বারংবার, কিন্তু তার কোনো বড় ছোট উপন্যাসের পটভূমি বিদেশ নয়। অথচ তিনি গল্প করতে করতে স্বচ্ছন্দে বলতে পারতেন, তোমাদের যে চা বাগানে বাড়ি ছিল সেটা ছাড়িয়ে মাইল কয়েক গিয়ে আমাদের গাড়ি বিগড়ে গিয়েছিল। ওই যে বিনাগুড়ির দিকে যে রাস্তাটা ডাইনে বাঁক নিয়েছে সেখানে হেঁটে চলে গেলাম বিনাগুড়ি। 10 টাকায় 80টা কমলা লেবু বিক্রি হতো সে সময়। আবার পরের মুহূর্তেই তিনি অক্লেশে বলে যেতেন, নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে কুইন্সে যাবার পথে কটা আন্ডারগ্রাউন্ড স্টেশন পড়ে এবং সেখানে নামলে কোথায় পৌঁছানো যায়। এই মানুষ কেন বিদেশ নিয়ে কিছু লেখেননি জিজ্ঞাসা করলে বলতেন, দেশের মানুষ নিয়ে যা লেখার আছে তাই এখনো লিখে উঠতে পারলাম না তো বিদেশের মানুষ। মনোজ যখন দ্বিতীয়বার এদেশে এলো তখন ওর সম্পর্কে অনেক তথ্য পেয়ে গিয়েছে। নিউ ইয়র্কের উপকণ্ঠে কুইন্স নামক জায়গায় ওর নিজের বাড়ি। গ্যারেজে স্বাভাবিক নিয়মেই গাড়ি আছে। যেখানে চাকরি করে সেখানে পদমর্যাদা কম নয়। ভারতীয় মুদ্রায় প্রায় 6 লাখ টাকার মতো বাৎসরিক মাইনে পায়। 2 ছেলে এবং স্ত্রী। প্রিয় গল্পকার বিমল কর। যেসব ভারতীয় 10-15 বছর আগে এদেশ ছেড়ে গেছেন তাদের সঙ্গে পশ্চিমবাংলার সংস্কৃতি সম্পর্ক খুব ক্ষীণ। 2-3 বছর বাদে দেশে ফিরলেও নেমন্তন্ন খেয়ে সময় কেটে যায়। স্মৃতিতে হেমন্ত সন্ধ্যা, মানবেন্দ্র অথবা বিমল মিত্র, সমরেশ বসু, এই নিয়েই ওরা আছেন। সত্যজিৎ, মৃণাল সেনের পর যারা ছবি করেছেন তাদের নামও এরা শোনেননি। লেখকদের তো কথাই ওঠে না। অথচ মনোজকে দেখলে মনে হতো খুব যেন মালদা বা বর্ধমানে আছে। হাল, ফিল
সমস্ত খবর সে রাখতো। এবার মনোজ এসে জানালো নিউ ইয়র্কের অফ ব্রডওয়ে থিয়েটারে সে অভিনয় করছে একটি ভারতীয় চরিত্রে। ইংরেজি নাটকটি সেখানে বেশ জনপ্রিয়। ব্রডওয়ে এবং অফ ব্রডওয়ে তুলনা করা যায় অনেকটাই আমাদের প্রফেশনাল থিয়েটার এবং গ্রুপ থিয়েটারের সঙ্গে। অবশ্য গঠনগত কিছু পার্থক্য থাকছেই। অত্যন্ত হাসি খুশি এই মানুষটি আমায় বলল, সমরেশ, স্থির করেছি আমি একটা ছবি করব। এরকম ভাবনার সঙ্গে আমি ইতিমধ্যে বেশ পরিচিত হয়ে গিয়েছি। সত্যি বলতে কি, সিনে ক্লাবগুলোর দৌলতে দেশ বিদেশের ছবি দেখতে দেখতে ওরকম বাসনা যে আমারও হয়নি তা নয়, কিন্তু ছবি করতে গেলে অর্থ লাগে, অভিজ্ঞতার প্রয়োজন হয়, এ দুটোই আমার নেই। দৌড় ছবি তৈরির আগে পরিচালকের সঙ্গে অনেক দিন বসেছিলাম চিত্রনাট্য তৈরিতে সাহায্য করতে। চিত্রগ্রহণও দেখেছি, কিন্তু ওই পর্যন্ত। তারপর থেকে মনে মনে কত গল্পের যে চিত্রনাট্য লিখলাম তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু মনোজ অন্য কথা বলল। ওর ছবির পটভূমি নিউ ইয়র্ক শহর, ছবির ভাষা বাংলা। এই দ্বীপ, এই নির্বাসন নামের একটি উপন্যাস সে লিখেছে আন্তরিক পত্রিকায়। তাই হবে ছবির বিষয়বস্তু। খবরটা চমকপ্রদ। ভারতবর্ষের বাইরে বাংলা ছবি এর আগে কখনো তৈরি হয়নি। এক নিউ ইয়র্ক শহরেই বাঙালি থাকেন 10,000। অতএব তাদের নিয়ে ছবি হতে পারে বই কি। মনোজের লেখাটা আমার পড়া ছিল। সত্যি বলতে কি, আমার মনে হয়েছিল ওই লেখা যদি দেশ কিংবা বড় কাগজে বের হতো তাহলে চাঞ্চল্য সৃষ্টি হতো। চর্চা না থাকার ছাপ কোথাও কোথাও রয়েছে বটে, কিন্তু বিষয়বস্তু এবং ট্রিটমেন্টের দিক থেকে একটা নতুন স্বাদ পেতে পারেন বাঙালি পাঠকরা। কদিন খুব উত্তেজনার মধ্যে কাটলো। গল্পটা নিয়ে আমরা নানা দিক থেকে আলোচনা করে যাচ্ছিলাম। সবকিছু পাকা না হলে মনোজ ঘোষণা করতে রাজি নয়। মনোজের হিসাব অনুযায়ী ছবিটা তৈরি করতে 10 লক্ষ টাকা লাগবে। অঙ্কটা শুনে আমি চমকে গিয়েছিলাম, কারণ ইতিমধ্যে জেনেছি কলকাতায় বসেও কোনো কোনো পরিচালক 14 লক্ষ টাকায় বাংলা ছবি করছেন। তাহলে নিউ ইয়র্কের মতো শহরে অত কম টাকায় কি করে ছবি হবে? ওই প্রথম বুঝলাম তুলনামূলক আলোচনায় 10 লক্ষ টাকাকেও কম বলে মনে হতে পারে। মনোজ যে গল্প শোনালো তাও অভিনব। ওখানে যে সমস্ত ছেলেমেয়েরা অল্প পয়সায় ছবি করতে চান তাদের জন্য পর্যাপ্ত সুযোগ আছে। আমেরিকার ছবি মানে হলিউডের ছবি নয়। মাত্র 150 টাকায় 24 ঘন্টার জন্য ক্যামেরা ভাড়া পাওয়া যায়। শুক্রবার দুপুরের পর ক্যামেরা ভাড়া নিয়ে এলে সেটা সোমবার সকালে ফেরত দিতে হয়, একদিনের ভাড়া সহ। কারণ শনিবার 12টার পর আর রবিবার পুরো দিন দোকান বন্ধ থাকে, ফেরত দেবার কোনো সুযোগ থাকে না। অতএব ওই 150 টাকায় 2.5 দিন চমৎকার শুটিং করে ফেলা যায়। ফিল্ম জমা দিলে তার প্রজেকশন বৃহস্পতিবারেই দেখিয়ে দেয় ওরা। নিজেদের ভুল ভ্রান্তি দেখে নিয়ে শুক্রবার থেকে আবার নতুন করে ছবি তোলা সম্ভব। অথচ এদেশে রঙিন ছবি তুলতে খরচ অনেক বেশি। পশ্চিমবঙ্গ সরকারের কালার ল্যাব তৈরি হবার আগে ফিল্মের কাজ বম্বে বা মাদ্রাস পাঠিয়ে হাঁ করে বসে থাকতে হতো ফলাফলের জন্য। 10 লক্ষ টাকা মানে তখন $1 লক্ষ। নিজের সংখ্যাও ছাড়া মনোজকে সে দেশের অনেকেরই সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আমেরিকায় বাংলা ছবি তৈরির একটা বড় সুবিধা হলো ছবিটিকে বাংলাদেশে পাঠানো সম্ভব। ভারত বাংলাদেশের ব্যবসায়িকভাবে চলচ্চিত্র প্রদর্শনীর চুক্তি নেই, কিন্তু এই ছবি যেহেতু আমেরিকার সার্টিফিকেট পাবে তাই তা বাংলাদেশে দেখাতে কোনো অসুবিধা হবে না।
এর ফলে বাংলা ছবি আর একটা নতুন বাজার পাচ্ছে। মনোজ ইতিমধ্যে আমেরিকার নাগরিকত্ব পেয়ে গেছে, অতএব ওর পক্ষে সার্টিফিকেট পাওয়া স্বাভাবিক। এবার ফিরে যাবার আগে মনোজ আমার কাছে আচমকা একটা প্রস্তাব দিল, আপনি আমার ছবির চিত্রনাট্য লিখতে সাহায্য করবেন? একটু অবাক হলেও সাগ্রহে রাজি হলাম, কারণ ততদিনে আমি ওর গল্প নিয়ে অনেক কিছু ভেবে ফেলেছি। মাঝে মাঝে টেলিফোনে আমার সঙ্গে কথা বলবে জানিয়ে মনোজ চলে গেল দায়িত্ব নিয়ে। এই দ্বীপ, এই নির্বাসন নিয়ে বসলাম এবার। প্রচুর শাখা প্রশাখায় ছড়ানো গল্পটিকে ছিমছাম করতে হবে, চরিত্রের ভিড় কমাতে হবে। উপন্যাসটি আমেরিকায় বসবাসকারী বাঙালিদের দুটি প্রজন্মকে ধরেছে। 60 সালের পর যেসব বাঙালি চাকরি নিয়ে ওদেশে গিয়েছিলেন, তারা ওই দেশটাকে ব্যবহার করতে চেয়েছিলেন অর্থ রোজগারের মাধ্যম হিসাবে। দেশের সংস্কার তাদের রক্তে জড়িয়েছিল। রুটি রোজগারের বাইরে আমেরিকানদের সঙ্গে মিশে যাবার কোনো চেষ্টা ওরা করেননি। লক্ষ্মীর প্রতিমা, লুঙ্গি থেকে শুরু করে ঘরের মধ্যে নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখার চেষ্টা করেছেন, আবার ঘরের বাইরে এসে আমেরিকানদের নকল করেছেন। এরা সাদা চামড়ার লোকেদের সান্নিধ্য চাইতেন, কিন্তু কালো চামড়ার নিগ্রোদের এড়িয়ে যেতেন। নিরন্তর এদের মনে হতো নিজের দেশ ছেড়ে এসেছি, কিন্তু দেশে ফিরে গিয়ে স্থায়ীভাবে বাস করার চিন্তা এলে শিউরে উঠতেন। যে সুবিধে, স্বাচ্ছন্দ্য, বৈভবে ওদেশে ওরা অভ্যস্ত হয়ে পড়েছিলেন, তা দেশে কোনো কালে পাওয়া যাবে না, তা তারা বুঝতে পেরেছিলেন। প্রথম প্রথম ঘন ঘন দেশে আসতেন তারা, কিন্তু ক্রমশ দেশের টিকিটের দাম, দেশের জল অসহ্য হওয়া, গরমে শরীরে অ্যালার্জি বেরোনা এত বড় কারণ হয়ে দাঁড়ালো যে আশাটা অনিয়মিত হয়ে গেল। কিন্তু তারা বাঙালিত্ব বলতে যে সংস্কারে বিশ্বাস করেন, তা হারাতে কিছুতেই রাজি নন। এদের ছেলেমেয়েরা যারা আমেরিকায় জন্মেছে, সাদা কালো ছেলে মেয়েদের সঙ্গে একসঙ্গে বড় হয়েছে, তাদের মনে ওই সব সংস্কার থাকার কথাও নয়। বাবা মায়ের বাড়িতে এক জীবন, বাইরে অন্য জীবন তারা মেনে নিতে পারে না। তারা বুদ্ধি দিয়ে বিচার করতে চায়, ফলে সংঘাত আসে, শ্রদ্ধা কমে। যে দেশে সে থাকে না, একবার বেড়াতে গিয়ে যার ভয়াবহ স্মৃতি নিয়ে এসে ফিরেছে, তার সম্পর্কে কোনো স্বদেশিকতা বোধ তার থাকতে পারে না। উচ্চবিত্ত পরিবারের কোনো ছেলেকে দিন তিনেক বস্তিবাসী কোনো আত্মীয়ের সঙ্গে থাকতে বাধ্য করা যায়, কিন্তু তার মন সেখানে শেকড় নামাতে পারবে না, তা করানো যায় না। ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতির প্রতি মন ফেরানোর চেষ্টা তাদের আগের প্রজন্ম কখনোই করেন না, কারণ তারা নিজেরাই সেই ব্যাপারটা সম্পর্কে অজ্ঞ। অথচ সন্তান তাদের অবাধ্য হলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। ক্রমশ অত বৃত্তের মধ্যে বাস করেও মানুষগুলো কি ভীষণ অসহায়, একা হয়ে যান। এই ছবি ওই দুই প্রজন্মের বিরোধের গল্প। কিন্তু মুশকিলে পড়ে গেলাম আমি। মনোজের উপন্যাসে দেখছি নায়ক পেট্রোল পাম্প থেকে সিগারেট খাচ্ছে, রাত দুটোয় ব্যাংক থেকে টাকা তুলছে। এসব আমার অভিজ্ঞতায় নেই, অতএব চিত্রনাট্য লিখবো কি করে? ব্যাপারটা আমার দ্বারা সম্ভব নয় জানি। ওকে যখন চিঠি লিখছি, তখন এক রাতে মনোজের টেলিফোন এলো। ও জানতে চাইলো আমি কত দূর এগিয়েছি। এক লাইনও লিখতে পারিনি, শোনা মাত্র বলল, আমার ভুল হয়ে গিয়েছিল। আপনি যদি কোনোদিন কলকাতায় না আসতেন, তাহলে দৌড় লিখতে পারতেন না। এক কাজ করুন, আমি টিকিট পাঠিয়ে দিচ্ছি। সামনের মাসে প্রথম সপ্তাহে নিউ ইয়র্কে চলে আসুন। তখন এখানে পাতা ঝরার সময়, চমৎকার লাগবে। সবকিছু দেখে শুনে এখানে বসেই চিত্রনাট্যটা লিখে ফেলুন। আমি সঙ্গে থাকলে মনে হয় আপনাকে সাহায্য করতে পারবো। কিছু বলার সুযোগ না দিয়ে ওর টেলিফোন ছেড়ে দিল। তখনও পর্যন্ত মনে হয়েছিল ব্যাপারটা খেয়ালে বলা, কিন্তু তার কদিন বাদেই ওর চিঠি এলো। সঙ্গে কাগজপত্র পাঠিয়েছে,
যা দেখালে এখানকার মার্কিন দূতাবাস আমাকে ভিসা দেবে। এইবার অস্বস্তি শুরু হলো। মনের মতো কাজ পেলে সেটা করতে কখনোই কুণ্ঠিত হয়নি, কিন্তু এক্ষেত্রে 10 লক্ষ টাকার ঝুঁকি আছে। তখনো পর্যন্ত আমি একটাও চিত্রনাট্য লিখিনি। ব্যাপারটা নিয়ে কারোর সঙ্গে আলোচনা করতে পারছি না, কিন্তু বুঝতে পারছি আমার পৃথিবীটা বড় হতে চলেছে। তখন পুজো সংখ্যার উপন্যাস লেখার সময়। রাত জেগে লিখতে কখনোই পারি না। এই দোটানায় যখন দুলছি, তখন সুপ্রিয়দার সঙ্গে দেখা। উনি খবর পেয়ে গেছেন আমি আমেরিকায় যাচ্ছি। বললেন, যাচ্ছ যখন তখন ও দেশটায় ভালো করে ঘুরে বেড়াও। ইউএসআইএস প্রতি বছর বিভিন্ন বিভিন্ন বিভাগের কৃতি মানুষদের আমেরিকায় পাঠায় ভাবের আদান প্রদানের জন্য। তারা সেখানকার বুদ্ধিজীবীদের সঙ্গে আলোচনা করেন, বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেন। আমার ক্ষেত্রে যাতায়াতের ভাড়া দিতে হচ্ছে না ওদের, কিন্তু 15 দিন আমার ইচ্ছে মতো গোটা আমেরিকায় ঘুরে বেড়ানোর ব্যবস্থা ওরা করে দেবেন। ব্যাপারটা ছিল আশাতিরিক্ত। তাই যখন ওরা জানতে চাইলেন আমি কোন কোন শহর দেখতে চাই, তখন গোলমালে পড়লাম। ইতিমধ্যে আমেরিকার ম্যাপটা ভালো করে দেখেছি, কোনটা ছেড়ে কোনটা রাখবো। প্রথমেই মনে পড়ল লস অ্যাঞ্জেলেসের কথা, হলিউড চলচ্চিত্রের রাজধানী। তারপরে সান ফ্রান্সিসকো, অনেকগুলি ছবি দেখেছি ওই শহর নিয়ে। এবার শিকাগো, বিবেকানন্দ বক্তৃতা দিয়েছিলেন ওই শহরে। আমার এক স্বল্প পরিচিতা মহিলা থাকেন ওয়াইহিও শহরে। মনোজের মাধ্যমে আলাপ। অনেকবার বলেছিলেন ও দেশে গেলে ওর ওখানে উঠতে। তার শহরটার নামও জুড়ে দিলাম। এইটুকুতেই দেখা যাচ্ছে 15 দিন কেটে যাবে। অতএব আর কি করা। এরপর জানতে চাওয়া হলো আমি কোন কোন বিখ্যাত মানুষের সঙ্গে কথা বলতে চাই। আমি কোনো লেখকের নাম করিনি, কারণ হীনমন্যতায় ভুগতে আমি রাজি নই। যার সঙ্গে দেখা করব তিনি আমার বই কখনোই পড়বেন না, সুতরাং আলোচনা হবে একতরফা। 3 জন অভিনেতা, গ্রেগরি পেক, সিডনি পোর্টার, ডাস্টিন হফম্যান, এবং 2 জন থ্রিলার লেখক হ্যাডলি চেজার, হ্যারল্ড রবিনসনের নাম করলাম। এই 2জনের বই ইংরেজি ও বাংলায় এদেশে হু হু করে বিক্রি হয়। লেখক হিসাবে এদের সঙ্গে আমি আলাপ করব না, পাঠক হিসাবে এদের কাছে যাব। হ্যাঁ, সেই সঙ্গে আরেকটা বাংলা ভাষা প্রেমিকের সঙ্গে দেখা করতে চাই। তিনি শিকাগো ইউনিভার্সিটির অধ্যাপক এডওয়ার্ড ডিমক। হঠাৎই প্রায় একসঙ্গে মনোজের টিকিট আর ইউএসআইএস এর কাগজপত্র হাতে এলো। টিকিট অনুযায়ী আমাকে দিল্লি হয়ে ফ্রাঙ্কফুর্ট ঘুরে নিউ ইয়র্ক যেতে হবে প্যান অ্যামের প্লেনে চড়ে। আর ইউএসআইএস জানাচ্ছে অমুক দিন অমুক সময় আমাকে ওয়াশিংটন শহরের আর ইউএসআইএস জানাচ্ছে অমুক দিন অমুক সময় আমাকে ওয়াশিংটন শহরের ওয়াশিংটন হাউস হোটেলে রিপোর্ট করতে হবে। ব্যাপারটা যেন এমন গ্র্যান্ড হোটেলে চলে এসো। এমনটা হবার কথা ছিল না। বিধাতা পুরুষ যদি লিখেও থাকেন, তাহলে তিনি নিশ্চয়ই কপাল গুলিয়ে ফেলেছিলেন। খুব হাসি পাচ্ছিল 2 কলম লেখার দৌলতে চা বাগানের সেই কিশোর বাক্স গোছাচ্ছে সাগর পাড়ি দেবে বলে। লাঠি হাতে প্ল্যাটফর্মে দাঁড়ানো মানুষটি এখন আমার চোখের সামনে, যিনি 97 বছরে দেহ রেখেছিলেন। তিনি স্মিত মুখে বলেছিলেন, এসো দাদু। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আকাশ পাতাল এই ভ্রমণ উপন্যাসের প্রথম পর্বটি। দ্বিতীয় পর্বটি শীঘ্রই আসছে। ভালো লাগলে একটা লাইক করবেন, আর যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবল বাড়াতে সাহায্য করবেন। যদি এরকমই আরো অনেক গল্প শুনতে চান, তাহলে এই ভিডিও নিচে যে বার আছে সেখানে ক্লিক করুন, খুলে যাবে চ্যানেলের হোম পেজে পাবেন প্লেলিস্ট। সেখানে আমার আপলোড করা অজস্র গল্প আছে, উপন্যাস আছে, সেগুলো শুনুন। আর আজকে আমায় বিদায় দিন। নমস্কার।